আসসালামু আলাইকুম সবাইকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় ম্যারাথন ক্লাসে স্বাগত। তো আমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাই। আদাব। আচ্ছা, বাকিরা একটু জয়েন করে ফেলি দ্রুত। যদিও আজকে বৃষ্টি অনেক বেশি, তো আমাদের ওইদিকের কি খবর? সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা। না, সাউন্ড ক্লিয়ার আছে, সাউন্ড তো ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, বাকিরা এসিটা দিয়ে দিও, এসিটা দিও এই যে এখানে। ওকে, আচ্ছা শোনো, বৃষ্টি আসতেছে আমিও জানি। তো ওভারঅল আমরা হচ্ছে এখন দুইটা অধ্যায় পড়বো আজকে। দুইটা অধ্যায় পড়ার পরে তোমাদের 5টা অধ্যায় হয়ে গেলে বাকি 3টা অধ্যায়ের হচ্ছে আমার ওই যে ওয়ান শট ক্লাস নেওয়া আছে একটা, ওইখানে আমি এমসিকিউ পড়াই ফেলছিলাম। তো ওইটা দরকার হলে আমি তোমাদের দিয়ে দেবো ওইটার লিঙ্কটা, তোমরা ওইটা ক্লাস করে ফেলবা। আর সাথে হচ্ছে তোমাদের যা যা গুরুত্বপূর্ণ পিডিএফ প্রয়োজন মনে করি সেগুলো আমি তোমাদের হচ্ছে প্রোভাইড করে দিব। ওকে, ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে সেটা করব, বুঝছো? আমি দিয়ে দিব পিডিএফগুলো, তোমরা পড়ে নিবা আর কি। ওকে, আচ্ছা। তো আমাদের ফার্স্টে হচ্ছে যে অধ্যায়টা সেটা হচ্ছে যে চতুর্থ অধ্যায়। আমরা হচ্ছে এই অধ্যায় থেকে তোমাদের দুইটা প্রশ্ন থাকার সম্ভাবনাও আছে, একটা তো আসবেই, দুইটাও আসলেও আসতে পারে, বলা যায় না। হ্যাঁ, তো দেখো, এটা হচ্ছে বিধেয়ক জিনিসটা আসলে কি বলছে যে শ্রেণী বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট কোনো সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে যে সম্পর্ক তাকে বিধেয়ক বলে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, এই যে বিধেয়ক জিনিসটা আছে, এই বিধেয়ক জিনিসটা হচ্ছে তোমার মূলত হচ্ছে কি, এখানে মূলত হচ্ছে তোমার একটা যুক্তিবাক্যের যে উদ্দেশ্য আর বিধেয় পদ থাকে এদের মধ্যে কি একটা সম্পর্ককে নির্দেশ করে। কি করে? এদের মধ্যে একটা সম্পর্ককে নির্দেশ করে। ওকে, কেমন বলছে যে সকল মানুষ হয় জীব। তার মানে এখানে যে উদ্দেশ্য পদ মানুষ আর জীব, এই যে বিধেয় পদ আছে, এদের মধ্যে কি করে? এদের মধ্যে একটা সম্পর্ক নির্দেশ করে। এটাই হচ্ছে মূলত হচ্ছে বিধেয়ক। তো এখানে কিছু কথা আরো লেখা আছে, দেখো। বলছে যে শ্রেণী বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট, অর্থাৎ আমার যে এখানে বিধেয় পদটা আছে এই বিধেয় পদটা অবশ্যই শ্রেণী বা জাতিবাচক পদ হবে। তাহলে আমি কোনটাকে শ্রেণী বা জাতিবাচক পদ বলবো, কোনটাকে শ্রেণী বা জাতিবাচক পদ বলবো বলতো? সেটা হচ্ছে যে কোনো কিছুরই একটা ধরো সাধারণ যেটা নাম সেটা, যেমন ধরো আমার নাম হচ্ছে হাসান, এখানে ক্লাস করতেছো প্রিয়ন্তী, আতিয়া, সাকিব, শর্মী, তারপর হচ্ছে পিয়া, তারপর হচ্ছে তাসফি, তারপর হচ্ছে ফাহিমা, তারপর হচ্ছে মারিয়া, মানে যারাই ক্লাস করতেছো, সৌরভ, আয়শা। তো এদেরকে আমাদের এগুলো কি সবারই এক একটা নাম। তো আমাদের আসলে সাধারণ নামটা কি? সাধারণ নামটা হচ্ছে তোমার কি? মানুষ। তারপর এই যে টিয়া, ময়না, শালিক, এগুলোর সাধারণ নাম কি? পাখি ধরো। তারপর হচ্ছে তোমার আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলোর সাধারণ নাম কি? ফল। তো এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে মূলত হচ্ছে একটা শ্রেণী বা জাতিকে বোঝায়।
ওরকম তো বলতেছে মনে হয়। হ্যাঁ, ঘ্যার 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 শব্দ করতেছে। আচ্ছা, এখন কি সাউন্ড ক্লিয়ার আছে? আমাকে একটু জানাও তো, এখন কি সাউন্ড ক্লিয়ার? এখন সাউন্ড ক্লিয়ার? ওকে, তাহলে দেখো কি বলছে যে তাহলে আমার যে এটা হচ্ছে শ্রেণী বা জাতি, আশা করি আমরা বুঝতে পারছি। তো এটাকে বলছে বিধেয় পদ বিশিষ্ট কোনো সদর্থক যুক্তিবাক্যের, দেখো যুক্তিবাক্য যেটা হবে বিধেয়কের ক্ষেত্রে সেটা কি হবে, সেটা হবে তোমার সদর্থক, কোনোভাবে নৈর্থক হতে পারবে না। তার মানে এই যে এখানে হয় লেখাটা আছে, এটা মানে বোঝা যাচ্ছে যে এটা সদর্থক। তার মানে কি, তার মানে হচ্ছে তোমার জাতি বা শ্রেণীবাচক বিধেয় পদ বিশিষ্ট কোনো সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে বিধেয়ক। তার মানে বিধেয়ক একটা কি সম্পর্কের নাম। কিসের নাম বলো তো? একটা হচ্ছে সম্পর্কের নাম। ওকে, এখানে যেমন এই যে মানুষের সাথে তোমার জীবের একটা সম্পর্কের কথা বলছে। আর সবসময় মাথায় রাখবা বিধেয়ক যে বিষয়টা আছে এটা সবসময় তোমরা হচ্ছে এইখানে এসে খুঁজবা, বিধেয় পদে খুঁজবা। কোথায়? বিধেয় পদে খুঁজবা। ওকে, এইখানে খুঁজবা তোমরা বিধেয় পদটা যে কোনো কিছুরই। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা যদি যাই সেটা হচ্ছে যে বিধেয়কের অনুপস্থিতি। আচ্ছা, বলছে যে নৈর্থক যুক্তিবাক্যে হচ্ছে বিধেয়ক থাকে না, এটা খতে আসতে পারে। বিধেয়কের অনুপস্থিতি খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। তো বলছে যে নৈর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না, কারণ এই ধরনের যুক্তিবাক্যে বিধেয় পদের সাথে উদ্দেশ্য পদের কি কোনো প্রকার সম্পর্ক স্থাপিত হয় না। এখন বিধেয়ক জিনিসটাই হচ্ছে তোমার কি সম্পর্কের নাম। এখন যদি আমার সম্পর্ক স্থাপিত না হয় তাহলে সেখানে কি বিধেয়ক থাকবে? সেখানে তো বিধেয়ক থাকবে না, তাই না? হ্যাঁ, তো সম্পর্ক জিনিসটা আসলে তো আমরা তো জানি। তো ধরো আমি একজন ধরো কাউকে হচ্ছে কি একটা হচ্ছে প্রপোজাল দিল, এখন সে যদি তার সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে তাহলে তার সাথে তার একটা সম্পর্ক হবে, আর সে যদি তার প্রপোজাল অ্যাকসেপ্ট না করে তাহলে তার সাথে কি কোনো সম্পর্ক হবে না। ওকে, তো যদি অ্যাকসেপ্ট করে সম্পর্কটা তার মানে সেটা অবশ্যই সদর্থক, আর যদি অ্যাকসেপ্ট না করে তার মানে সেটা কি নৈর্থক। তো অ্যাকসেপ্ট না করলে তো সম্পর্ক হবে না, তো সম্পর্ক না হইলে তো তোমার এখানে বিধেয়কের কোনো কথাই আসবে না, তাই না? তার মানে কি, তার মানে তোমার কি নৈর্থক যুক্তিবাক্যে আসলে বিধেয়ক থাকে না। কি থাকে না? বিধেয়ক থাকে না নৈর্থক যুক্তিবাক্যে। যেমন বলছে কিছু ফুল নয় লাল, এটা একটা নৈর্থক যুক্তিবাক্য, এই জন্য এখানে কি নেই, এখানে হচ্ছে বিধেয়ক নাই। আবার বলছে কোনো যুক্তিবাক্যে বিধেয় পদটা যদি বিশিষ্ট পদ হয়, কোন পদ হয়? বিশিষ্ট পদ হয়, যেমন সক্রেটিস, প্লেটো, বাংলাদেশ ইত্যাদি হলে সেক্ষেত্রে আসলে বিধেয়ক থাকে না। সব সময় মনে রাখবা সব সময় হচ্ছে মনে রাখবা সবসময় হচ্ছে মনে রাখবা যে এই যে বলছে যে বিধেয় পদটা কি বিশিষ্ট পদের কথা বলছে, কোনো যুক্তিবাক্যে কি বিধেয় পদটা বলছে বিশিষ্ট পদ যদি হয়, সবসময় মনে রাখবা যে বিধেয়ক যেটা আছে, বিধেয়ক সবসময় কি একটা কি এই যে তোমার যে বিধেয়টা থাকবে, এই বিধেয়কে যে বিধেয়টা থাকবে এই বিধেয়টা সবসময় কি হবে জানো? সবসময় হচ্ছে জাতিবাচক হবে বা শ্রেণীবাচক হবে, বা জাতি বা শ্রেণীবাচক পদ হবে। দেখো এই যে বলছে না, ওই যে সংজ্ঞাতে দেখো এখানে বলছে, তো বিশিষ্ট পদে আসলে বিধেয়ক থাকবে না। তার মানে কি, তার মানে দুইটা, দেখো দুইটা জিনিসে তোমার হচ্ছে বিধেয় অনুপস্থিত থাকে। একটা হচ্ছে নৈর্থক যুক্তিবাক্যে, আর একটা হচ্ছে কোনো যুক্তিবাক্যের বিধেয় পদটা যদি বিশিষ্ট পদ হয়, কি হয়? বিশিষ্ট পদ হয়।
তাহলে তার হচ্ছে কি থাকবে না, তাহলে সেক্ষেত্রে আসলে বিধেয়ক থাকবে না, কি থাকবে না, বিধেয়ক থাকবে না সেক্ষেত্রে। ওকে, আচ্ছা এটা গেল। এরপরে দেখো, এরপর বলছে বিধেয় আর বিধেয়ক এই জিনিসের মধ্যে আসলে পার্থক্য আছে। অনেকে মনে করে যে এই দুইটা একই জিনিস, দুইটা আসলে একই জিনিস না। এখানে হচ্ছে যে কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে হচ্ছে বিধেয় বলে। অর্থাৎ একটা যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ সম্পর্কে আমি যদি কোনো কিছু স্বীকার করি বা অস্বীকার করি সেটাকে বলা হচ্ছে কি, বিধেয়। আর শ্রেণী বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট কোনো সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে যে সম্পর্ক তাকেই হচ্ছে বিধেয়ক বলে। যেমন সকল মানুষ হয় জীব। আচ্ছা এখানে কি, এখানে হচ্ছে কি, এই যে দেখো, এই যে মানুষের ক্ষেত্রে দেখো, এই যে মানুষ যে আছে উদ্দেশ্য পদ, এই সম্পর্কে হচ্ছে কি করা হয়েছে, যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ সম্পর্কে অর্থাৎ মানুষ সম্পর্কে, মানুষ যে হচ্ছে কি জীবের অন্তর্ভুক্ত, এটাকে কি করা হয়েছে, স্বীকার করা হয়েছে। তো এইখানে জীব কথাটা হচ্ছে কি, জীব কথাটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে তোমার কি এখানে বিধেয়। আর মানুষের সাথে জীবের যে সম্পর্ক, এই সম্পর্কটার নাম হচ্ছে কি, এই সম্পর্কটার নাম হচ্ছে বিধেয়ক। সম্পর্কটার নামই হচ্ছে কি, বিধেয়ক। তো আমরা এখন চলো একটু বিধেয় আর বিধেয়ক যে এক জিনিস না, এই জিনিসটা আমরা একটু দেখি। যে দেখো এখানে কি বলছে, বলছে যে বিধেয় আছে এটা একটা পদের নাম, অন্যদিকে বিধেয়ক হচ্ছে একটা সম্পর্কের নাম। তারপর হচ্ছে কোনো যুক্তিবাক্যে বিধেয় মূর্ত থাকে, কি থাকে, মূর্ত থাকে। তো মূর্ত থাকে বিষয়টা আসলে কেমন, আর বিধেয়ক থাকে বিমূর্ত। এখন মূর্ত আর বিমূর্ত জিনিসটা একটু বুঝাইতে হবে। মূর্ত মানে কি জানো, মূর্ত মানে হচ্ছে প্রকাশিত, মূর্ত মানে হচ্ছে মূলত প্রকাশিত, অর্থাৎ যেটা তুমি হচ্ছে সরাসরি যেটা ধরো দেখা যায়। আর বিমূর্ত মানে হচ্ছে অপ্রকাশিত, কি, অপ্রকাশিত। কেমন দেখো, যেমন আমি যে বলতেছি যে সকল মানুষ হয় জীব, সকল মানুষ হয় জীব। দেখো কি বলছি, সকল মানুষকে আমি কি বলছি, জীব বলছি। এখন এইখানে দেখো জীব, এটা আমার বিধেয় পদ, এটা আমার দেখা যাচ্ছে একেবারে, এটা তার মানে এটা হচ্ছে মূর্ত। কিন্তু এইখানে যে বিধেয়ক আছে, যে মানুষের সাথে জীবের যে সম্পর্ক, এইখানে কি বিধেয়কটা কি একদম কি সরাসরি দেখা যাচ্ছে, বিধেয়কটা কি একদম সরাসরি দেখা যাচ্ছে, আমাকে বলো। না, সরাসরি এখানে দেখা যাচ্ছে না এই সম্পর্কটা। তার মানে কি, তার মানে এটা হচ্ছে বিমূর্ত। এটা কি, এটা হচ্ছে তোমার বিমূর্ত। ওকে, এটা হচ্ছে তোমার বিমূর্ত। আবার বলছে সদর্থক নৈয়থক উভয় ধরনের যুক্তিবাক্যে বিধেয় থাকে, অন্যদিকে বিধেয়ক থাকে শুধু সদর্থক যুক্তিবাক্যে। ওকে, আচ্ছা এটা গেল। এরপর বলছে যে কোনো বিশিষ্ট পদকে যুক্তিবাক্যের বিধেয় হিসাবে অবস্থান দেওয়া যেতে পারে, অন্যদিকে কোনো যুক্তিবাক্যের বিধেয় পদ যদি বিশিষ্ট পদ হয় তাহলে সে যুক্তিবাক্যের আসলে বিধেয়ক থাকে না, এটা আরেকটা। তারপর হচ্ছে তোমার বিধেয়ের কোনো সুনির্দিষ্ট শ্রেণীবিভাগ নেই, অন্যদিকে বিধেয়কের শ্রেণীবিভাগ রয়েছে। বিধেয়ক হচ্ছে 5 প্রকার: জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তারপর বিধেয়ক ছাড়া বিধেয় থাকতে পারে, থাকতেই পারে, সম্পর্ক তো নাই। যেমন তোমার কোনটার মধ্যে বলো তো, যেমন আমি যদি বলি কিছু মানুষ নয় শিক্ষিত, তো এখানে কি, এখানে কি তোমার হচ্ছে বিধেয়ক কি, বিধেয়ক কি আছে, বিধেয়ক তো নাই। কেন, কারণ এটা নেগেটিভ বাক্য। কিন্তু এখানে তো বিধেয় আছে, এই যে দেখো শিক্ষিত, এই যে দেখো শিক্ষিত। আচ্ছা, তারপর হচ্ছে বলছে যে বিধেয় ছাড়া বিধেয়ক থাকতে পারে না। হ্যাঁ, কারণ বিধেয়ক হইতে গেলে তো অবশ্যই উদ্দেশ্য আর বিধেয় দুইটাই লাগবে। তার মানে বিধেয় ছাড়া বিধেয়ক থাকতে পারবে না, কিন্তু বিধেয়ককে ছাড়া বিধেয় থাকতে পারবে। আর বিধেয় হচ্ছে মূলত যুক্তিবিদ্যা, ব্যাকরণ ইত্যাদির আলোচ্য বিষয়, অন্যদিকে বিধেয়ক শুধু যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। ওকে, আচ্ছা এইটুকু পার্থক্য গেল। আমরা হচ্ছে এখন মেইন পড়াতে চলে আসি, এই যে বিধেয়কের প্রকারভেদে। কিসে আসবো, বিধেয়কের প্রকারভেদে। দেখো বলছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম যুক্তিবিদ্যায় বিধেয়কের ধারণাটি অন্তর্ভুক্ত করেন। তার মতে বিধেয়ক হচ্ছে 4 প্রকার। কত প্রকার, 4 প্রকার। কি, সংজ্ঞা, জাতি, উপলক্ষণ, সংজ্ঞা জাতি উপলক্ষণ ও অবান্তর লক্ষণ। অন্যদিকে খ্রিস্টীয় 3য় শতকে গ্রিক দার্শনিক ও যুক্তিবিদ পরফিরি 5 প্রকার বিধেয়কের কথা বলেন। তো কিসের কথা বলছে দেখো, জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, উপলক্ষণ ও অবান্তর লক্ষণ। অর্থাৎ পরফিরি যে আছে, এই পরফিরি তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে বিধেয়ক কত প্রকার, তাহলে উত্তর করবা 5 প্রকার। কারণ মূলত পরফিরি যে শ্রেণী বিভাগটা আছে এটাকেই ধরা হয়। ওকে, আচ্ছা এরপরে চলো আমরা হচ্ছে জাতির কথা যাই। আচ্ছা এখন দেখো, এখন জাতির এখানে তো সংজ্ঞা দেওয়া আছে। মনে রাখবা জাতি উপজাতি একসাথে কিভাবে পড়া যায়, দেখো যার ব্যক্তার্থ বেশি,
সেটা হচ্ছে জাতি, যার ব্যক্তর্থ কম সেটা হচ্ছে উপজাতি। যেমন আমি যদি বলি সকল মানুষ হয় জীব, কি বলছে? সকল মানুষ হয় জীব। তাহলে কি বলছি বলতো, এখানে কার ব্যক্তর্থ বেশি আমাকে বলো তো? জীবের ব্যক্তর্থ বেশি না মানুষের ব্যক্তর্থ বেশি? বলো, কার ব্যক্তর্থ বেশি? কার ব্যক্তর্থ বেশি আমাকে বলো? অবশ্যই জীবের ব্যক্তর্থ বেশি, কারণ জীবের অন্তর্ভুক্তকে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি যেগুলো আসছে সেগুলো। তার মানে কার ব্যক্তর্থ বেশি? অবশ্যই জীবের ব্যক্তর্থ বেশি। তার মানে যার ব্যক্তর্থ বেশি সে হচ্ছে জাতি, এখানে জীব হচ্ছে জাতি। আর যার ব্যক্তর্থ আসলে কম, যেমন মানুষের কি ব্যক্তর্থ কি কম, এই জন্য মানুষ হচ্ছে কি, মানুষ হচ্ছে তোমার উপজাতি। এটা দিস্ট কথা যে যার ব্যক্তর্থ বেশি সে জাতি, যার ব্যক্তর্থ কম সে হচ্ছে উপজাতি। এখন এই সংজ্ঞাটা একটু দেখে নিবা। এই সংজ্ঞাটা ধরো কি বলছে, এখানে বলছে যে যদি কোনো সদর্থক যুক্তিবাক্যে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে একটির ব্যক্তর্থ অন্যটির তুলনায় অন্যটির থেকে বেশি এবং বেশি ব্যক্তর্থযুক্ত যে পদটা আছে সেটা কম ব্যক্তর্থযুক্ত পদটিকে অন্তর্ভুক্ত করে, তাহলে ওই বেশি ব্যক্তর্থযুক্ত পদটিকে কম ব্যক্তর্থযুক্ত পদের জাতি বলে। কি বলছে দেখো, বলছে যে যদি কোনো সদর্থক যুক্তিবাক্যে, যেমন এখানে দেখো মানুষ হয়, সকল মানুষ হয় জীব, এটা একটা সদর্থক যুক্তিবাক্য, দুটি শ্রেণীবাচক পদের মধ্যে, এখানে মানুষ হচ্ছে একটা শ্রেণীবাচক পদ, জীব হচ্ছে একটা শ্রেণীবাচক পদ, এমন সম্পর্ক থাকে যে একটার ব্যক্তর্থ কি, একটির ব্যক্তর্থ অন্যটির কি ব্যক্তর্থ থেকে হচ্ছে কি বেশি। অর্থাৎ এখানে কার, দুইটার মধ্যে কার ব্যক্তর্থ বেশি? অবশ্যই জীবের ব্যক্তর্থ বেশি, এবং বেশি ব্যক্তর্থযুক্ত পদটা অর্থাৎ জীব যে আছে কম ব্যক্তর্থযুক্ত পদটিকে কি করে, অন্তর্ভুক্ত করে। অর্থাৎ জীবের অন্তর্ভুক্ত কে? মানুষ না? মানুষ কি জীবের অন্তর্ভুক্ত না? মানুষ কি জীবের অন্তর্ভুক্ত না? হ্যাঁ, অবশ্যই মানুষ জীবের অন্তর্ভুক্ত। তাহলে ওই বেশি ব্যক্তর্থযুক্ত পদটাকে, এই যে বেশি ব্যক্তর্থযুক্ত পদটা আছে অর্থাৎ জীব, কম ব্যক্তর্থযুক্ত পদের অর্থাৎ মানুষ পদের কি বলে? জাতি বলে। কি বলে? জাতি বলে। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে এটা গেল। এরপরে বলছে যে এখানে লিখে দিছি এই যুক্তিবাক্যে জীব পদটি বিধেয় এবং উদ্দেশ্যপদ মানুষের সাথে সম্পর্কের দিক থেকে জাতি নামক বিধেয়, কারণ জীব পদটি মানুষের তুলনায় ব্যাপক ও বৃহত্তর, অর্থাৎ ব্যক্তর্থের দিক থেকে মানুষ পদের চেয়ে জীব পদ বৃহৎ, এই জন্য জীব পদটিকে মানুষ পদের জাতি বলে। কি বলে? জাতি বলে। এবার কি বলছে দেখো, উপজাতি সেম জিনিসই, শুধু ওইটার কথা বলছে, এটা দেখলেই তোমরা হচ্ছে বুঝতে পারবা উপজাতি এর ব্যক্তর্থ কম। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আছে তোমার হচ্ছে কি বিভেদক লক্ষণ। এবার এটার নাম কি? এটার নাম দেখো বিভেদক লক্ষণ। জিনিসটা আসলে কি এটা একটু দেখি। বলছে যে যে গুণ বা গুণাবলী, দেখো এখানে যখনই গুণ বা গুণাবলীর কথা চলে আসবে মাথায় রাখবা সেটা তোমার জাত্যার্থকে নির্দেশ করে। কাকে? জাত্যার্থকে নির্দেশ করে। যখনই গুণ বা গুণাবলী চলে আসে, যখনই কি চলে আসে, যখনই তোমার গুণ বা গুণাবলী চলে আসে, যখনই গুণ বা গুণাবলী কথাটা আসবে তখনই সেটা জাত্যার্থকে নির্দেশ করবে। কোনো জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে একটি বিশেষ উপজাতিকে আলাদা করে সেই গুণ বা গুণাবলীকে বিভেদক লক্ষণ বলে। অর্থাৎ এখানে কি বলছে দেখো, বলছে যে যে গুণ বা গুণাবলীটা কি করে, একটা জাতির অন্তর্গত তো অনেকগুলো উপজাতি থাকে তাই না, সেই উপজাতিগুলোর মধ্যে একটা বিশেষ উপজাতিকে কি করে তার অন্যান্য সমজাতীয় উপজাতিগুলো থেকে পৃথক করে, সেটার নাম হচ্ছে বিভেদক লক্ষণ। যেমন আমরা যদি লক্ষ্য করি যে একটা জাতি নিই, ধরো জীবকে নিলাম, কাকে নিলাম? ধরো জীবকে নিলাম, জীব জাতিকে নিলাম। এই জীবের অন্তর্গত এর উপজাতিগুলো কি কি বলতো? জীবের অন্তর্গত উপজাতিগুলো হচ্ছে কে? মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, তাই না? এগুলো আরো আছে অনেক কিছু। তো এখন বলছে কি দেখো, জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি আমি পেয়ে গেছি, এই যে এগুলো থেকে একটি বিশেষ উপজাতিকে আলাদা করবে। এবার একটা বিশেষ উপজাতিকে আলাদা করবে, ধরো মানুষকে আলাদা করবে। কি করবে? মানুষকে আলাদা করবে। মানুষ থেকে আমি গরু, ছাগল, হাঁস, মুরগি, তার যে সমজাতীয় অন্যান্য উপজাতি আছে সেগুলো থেকে আমি মানুষকে আলাদা করে ফেলবো। সেই গুণ বা গুণাবলীকে, গুণ বা গুণাবলী মানে কি বলছে ভাইয়া? জাত্যার্থ বলছে। কি বলছে? জাত্যার্থ বলছে। তার মানে মানুষের জাত্যার্থ কি বলতো? মানুষের জাত্যার্থ হচ্ছে তোমার জীববৃত্তি, আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। ওকে, আর এই যে তোমার গরু, ছাগল, হাঁস, মুরগি আছে এদের জাত্যার্থ কি বলতো?
এই যে জাত্যার্থ শুধু জীববৃত্তি, এদের কি বুদ্ধিবৃত্তি আছে? এদের বুদ্ধিবৃত্তি নাই। তাহলে কোন গুণটা আমার এখানে পৃথক করলো বলতো? এই যে দেখো এখানে জীববৃত্তি, এখানেও জীববৃত্তি, এটা কমন গেল, কিন্তু এই যে দেখো মানুষের বুদ্ধিবৃত্তি আছে কিন্তু গরু ছাগল হাঁস মুরগির কি নাই? বুদ্ধিবৃত্তি নাই। তার মানে কি? তার মানে এই যে গুণটা পৃথক করে ফেললো সেটাকেই কি বলে? সেটাকেই বলে হচ্ছে তোমার বিভেদক লক্ষণ। অর্থাৎ মানুষ পদের বিভেদক লক্ষণ হলো বুদ্ধিবৃত্তি। কি হবে? বুদ্ধিবৃত্তি, মানুষ পদের বিভেদক লক্ষণ। ওকে, আচ্ছা আমি তো কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। এখন এখানে লেখা আছে যে জীবকে জাতি হিসেবে গণনা করলে তার অন্তর্ভুক্ত সমজাতীয় উপজাতিগুলো হবে মানুষ, গরু, ছাগল, মুরগি, ভেড়া ইত্যাদি। এখন মানুষের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি, অন্যদিকে গরু, ছাগল, মুরগি, ভেড়া ইত্যাদি জাত্যার্থ হলো জীববৃত্তি। এই বুদ্ধিবৃত্তি গুণের কারণে মানুষ তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক। এই জন্যই বুদ্ধিবৃত্তি গুণকে মানুষ পদের বিভেদক লক্ষণ বলে। এটাকে হচ্ছে তোমার কি বলে? বিভেদক লক্ষণ বলে। তো এটা বিভেদক লক্ষণ গেল। এবার হচ্ছে চলো তোমার হচ্ছে উপলক্ষণের দিকে যাই। কথায় যাব আমরা? উপলক্ষণের দিকে যাব। ওকে, তাহলে উপলক্ষণের দিকে গেলে কি বলছে দেখো, বলছে যে গুণ, গুণ মানেই কি বলতো? গুণ মানেই ভাইয়া বলছে জাত্যার্থের বিষয় চলে আসবে। গুণ মানে যে গুণ কোনো একটা পদের জাত্যার্থের অংশ নয়, সে কি হবে না? জাত্যার্থের অংশ হবে না, কিন্তু জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে। কি? জাত্যার্থের অংশ হবে না, জাত্যার্থের অংশ হবে না, তবে কি? জাত্যার্থের অংশ হবে না, তবে জাত্যার্থ থেকে অনিবার্যভাবে কি হয়? অনিবার্যভাবে নিঃসৃত হয়। অনিবার্যভাবে কি হয়? নিঃসৃত হয়। তাকেই হচ্ছে কি বলা হয়? উপলক্ষণ বলে। যেমন এখানে বলছে সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী। আচ্ছা, এখন আমি সবসময় বিধেয় খুঁজবো কোথায়? বিধেয় খুঁজবো এই যে এই জায়গাটাতে, তাই না? আচ্ছা, এখন দেখো, এখন বলছে যে গুণটা, আচ্ছা মানলাম যে কোনো একটা পদের জাত্যার্থের অংশ নয়। এখন আমি পদটা কোনটা এখানে দেখি। পদ হচ্ছে এখানে মূলত মানুষ। তো আমার এখানে মূলত কি মানুষের জাত্যার্থ কি সেটা আমাকে বের করতে হবে। মানুষের জাত্যার্থ কি বলতো? মানুষের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি, আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। তো এইখানে কি তোমার বিধেয় পদে কি জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি কোনোটা উল্লেখ আছে? নাই। তার মানে এটুক ঠিক আছে, কিন্তু বলছে যে জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। জাত্যার্থের অংশ না, কিন্তু জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে। তাহলে বিষয়টা কেমন? সেটা হচ্ছে যে কোনো একটা, ধরো মানুষের যেহেতু জাত্যার্থ জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি, যে কোনো একটা থেকে হচ্ছে তোমার এখানে যেটা থাকবে সেটা নিঃসৃত হবে। তো এখন দেখো চিন্তাশীল প্রাণী বলছে, তো আমরা যে চিন্তা করতে পারি, আমরা আসলে কোন গুণটার কারণে চিন্তা করতে পারি বলতো? অবশ্যই আমাদের মধ্যে বুদ্ধিবৃত্তি নামক গুণটা আছে বলেই কিন্তু আমরা চিন্তা করতে পারি। আমাদের মধ্যে বুদ্ধিবৃত্তি নামক গুণটা আছে বলেই কিন্তু কি করতে পারি? আমরা চিন্তা করতে পারি। তো এই যে চিন্তাশীল প্রাণী, দেখো এটা জাত্যার্থের অংশ নয়, কিন্তু জাত্যার্থ বুদ্ধিবৃত্তি নামক গুণ থেকে কি হয়েছে? নিঃসৃত হয়েছে। এটাই হচ্ছে উপলক্ষণ, যে সেটা জাত্যার্থের অংশ হবে না, তবে জাত্যার্থ হবে না, তবে তোমার কি জাত্যার্থের অংশ হবে না, তবে কি জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে। এটাই হচ্ছে উপলক্ষণ। আচ্ছা, বলছে যে এই চিন্তাশীলতা গুণটি হলো মানুষ পদের উপলক্ষণ। মানুষ পদের জাত্যার্থ মূলত জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। এই চিন্তাশীলতা গুণটি মানুষের জাত্যার্থের অংশ নয়, কিন্তু জাত্যার্থ বুদ্ধিবৃত্তি গুণটি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। এই জন্য চিন্তাশীলতা গুণটিকে মানুষ পদের উপলক্ষণ বলা হয়। ওকে, আশা করি এটাও বুঝছো। এরপরে দেখো, এরপর বলছে যে উপলক্ষণকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জাতিগত উপলক্ষণ, একটা উপজাতিগত উপলক্ষণ। উপলক্ষণকে হচ্ছে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, একটা জাতিগত আর একটা হচ্ছে কি উপজাতিগত উপলক্ষণ। ওকে, আচ্ছা, বলছে যে উপলক্ষণ কোনো পদের আসন্নতম জাতি সূচক, আসন্নতম জাতি সূচক জাত্যার্থের অংশ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে হচ্ছে জাতিগত উপলক্ষণ বলে। এখন আবার তোমাদেরকে এখানে আসন্নতম জাতি বুঝাইতে লাগবে। তো আসন্নতম জাতি হচ্ছে একটা উপজাতির সবচেয়ে নিকটের যেই, আচ্ছা আসন্নতম জাতি কোনটা? দেখো এটা হচ্ছে সবচেয়ে নিকটের জাতি। যেমন আমি যদি হচ্ছে জাতি উপজাতি আকারে যদি ভাগ করি, তাহলে আমি তোমাদের বুঝাচ্ছি। দেখো সেটা হচ্ছে যে এই যে ধরো আমি জীবকে ভাগ করলাম, জীবকে ভাগ করলে আমি কি কি পাবো বলো তো? মানুষ পাবো,
আর পাবো পশু, তাই না? আবার মানুষকে যদি আমি ভাগ করি তাহলে কি পাবো? ধরো সৎ মানুষ, আরেকটা হচ্ছে ধরো অসৎ মানুষ। এখন দেখো, এখন এখন জীব কি বলতো? জীব হচ্ছে আমার এখানে জাতি কার তুলনায়? এই যে মানুষের তুলনায়, মানুষ হচ্ছে উপজাতি। আবার আমি যদি মানুষ আর সতের কথা চিন্তা করি তাহলে মানুষ হচ্ছে কি? মানুষ হচ্ছে তোমার জাতি, সৎ মানুষ হচ্ছে কি? সৎ মানুষ হচ্ছে উপজাতি। তো এখন কি বলছে? বলছে যে যে উপলক্ষণ একটা পদের, ধরো একটা পদের কথা বলছে, ধরো মানুষ পদের কথা বলছে, এই পদের আসন্নতম জাতিসূচক জাত্যার্থের অংশ থেকে, অর্থাৎ মানুষের কি? মানুষের আসন্নতম জাতি কোনটা বলতো? এই যে সবচেয়ে নিকটের যেটা জাতি আছে, সবচেয়ে কাছে যেটা ইমিডিয়েট সিনিয়র যেটাকে বলে, ধরো তো মানুষের সবচেয়ে কাছে কে আছে বলতো? জাতি হিসাবে জীব আছে। তার মানে এটা হচ্ছে মানুষের কি? মানুষের হচ্ছে আসন্নতম জাতি। এই এর হচ্ছে জাত্যার্থের অংশ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে। তাহলে কি? জীবের জাত্যার্থ থেকে নিঃসৃত হবে। জীবের জাত্যার্থ কি? জীবের জাত্যার্থ হচ্ছে তোমার জীববৃত্তি। জীবের জাত্যার্থ কি? জীবের জাত্যার্থ হচ্ছে তোমার জীববৃত্তি। এইটা থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে। তাকে কি বলে? তাকে হচ্ছে জাতিগত উপলক্ষণ বলে। এখন জীববৃত্তির অন্তর্ভুক্ত কারা বলতো? আমি তোমাদের বলছি না এই যে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, মরণশীলতা, এগুলো সবই জীববৃত্তির অন্তর্ভুক্ত। ওকে, এই যে এইটাই লেখা আছে যে দেখো, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, মরণশীলতা ইত্যাদি হলো মানুষ শ্রেণীর জাতিগত উপলক্ষণ। কেন? কারণ মানুষ শ্রেণীর আসন্নতম জাতি হচ্ছে জীব, আর জীবের জাত্যার্থ হলো জীববৃত্তি। আর এই যে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, মরণশীলতা, এটা জীববৃত্তি থেকে নিঃসৃত হয়, এই জন্য এগুলোকে বলা হয় জাতিগত উপলক্ষণ। কি বলা হয়? জাতিগত উপলক্ষণ বলা হয়। ওকে, এগুলোকে কি বলা হয়? জাতিগত উপলক্ষণ বলা হয়। আচ্ছা, আর উপজাতিগত উপলক্ষণ হচ্ছে দেখো, যে উপলক্ষণটা আসলে কোনো পদের বিভেদক লক্ষণ নামক জাত্যার্থের অংশ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তার মানে এটা কথায় থেকে একটা পদের বিভেদক লক্ষণ থেকে নিঃসৃত হয়। যেমন আমি যদি বলি কি, আমি যদি হচ্ছে বলি যে একটা পদ বলতে মানুষের কথা বলি, তো মানুষের বিভেদক লক্ষণ কি বলতো? মানুষের বিভেদক লক্ষণ হচ্ছে বুদ্ধিবৃত্তি। কিসের? বুদ্ধিবৃত্তি। তো এই বুদ্ধিবৃত্তি নামক গুণটা থেকে কি হবে? নিঃসৃত হবে। যেমন কি? যেমন এই যে চিন্তা করা, এই যে যুক্তি প্রদানের ক্ষমতা, এই যে কাব্য রচনার যোগ্যতা, এগুলো যে আছে, এগুলো কিসের মাধ্যমে করতে পারো তুমি? অবশ্যই তোমার বুদ্ধিবৃত্তি নামক যে গুণটা আছে সেটার মাধ্যমে তুমি এই জিনিসগুলো করতে পারো। তো এইগুলোই হচ্ছে মূলত কি? উপজাতিগত উপলক্ষণ, হলো মানুষ শ্রেণীর উপজাতিগত উপলক্ষণ। কারণ এগুলো মানুষ পদের বিভেদক লক্ষণ বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। মানুষের বুদ্ধিবৃত্তি আছে বলেই মানুষ চিন্তা করতে পারে, যুক্তি প্রদানের ক্ষমতা সংরক্ষণ করে, কাব্য রচনার যোগ্যতা রাখে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আসছে এখানে অবান্তর লক্ষণ। এইখানে কি? অবান্তর লক্ষণ। তো অবান্তর লক্ষণটা কি? দেখো, অবান্তর লক্ষণটা হচ্ছে যে গুণ বা গুণাবলী, যে গুণ বা গুণাবলী তোমার কি কোনো পদের, একটা পদের হচ্ছে কি হবে বলো? জাত্যার্থ বা জাত্যার্থের অংশ হবে না, আবার জাত্যার্থ থেকে অনিবার্যভাবে কি হবে না? নিঃসৃতও হবে না। তো উপলক্ষণে কি দেখছি? জাত্যার্থের অংশ না, কিন্তু জাত্যার্থের অংশ না। কার অংশ নয় বলো? জাত্যার্থের অংশ নয়, কিন্তু জাত্যার্থ থেকেই তোমার হচ্ছে কি আবার অনিবার্যভাবে নিঃসৃতও হবে না। উপলক্ষণে কিন্তু জাত্যার্থের অংশ ছিল না, বাট জাত্যার্থ থেকে নিঃসৃত হয়েছিল। আর অবান্তর লক্ষণে সেটা জাত্যার্থ থেকেও, জাত্যার্থেরও অংশ হবে না, আবার জাত্যার্থ থেকেও নিঃসৃত হবে না। যেমন বলছে যে সকল মানুষ হয় শান্তিপ্রিয়। কি বলছে? শান্তিপ্রিয়। তাহলে এখানে মানুষ পদ বলছে। আচ্ছা, ঠিক আছে। তো মানুষ পদের জাত্যার্থ আমরা জানি জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। এখানে কি জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি কথাটা উল্লেখ আছে? নাই। তার মানে প্রথমটা বাদ, এইটুকু গেল। এখন বলছে যে জাত্যার্থ থেকেও নিঃসৃত হবে না। তাহলে তোমরা আমাকে বলো, এই যে শান্তিপ্রিয় আছে, এটা কি জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি কোনোটা থেকে নিঃসৃত হয়? কোনোটা থেকে নিঃসৃত হয় না। এই জন্য কি? এই জন্য এটা হচ্ছে অবান্তর লক্ষণ। বলছে যে এই যুক্তিবাক্যে শান্তিপ্রিয় গুণটি হলো অবান্তর লক্ষণ, মানুষ পদের জাত্যার্থ হলো জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। এই শান্তিপ্রিয় গুণটি জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি কোনোটিরই অংশ নয়, আবার জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি কোনোটি থেকে নিঃসৃতও হয় না। ওকে, এই জন্য শান্তিপ্রিয় গুণটি হলো অবান্তর লক্ষণ। শান্তিপ্রিয় গুণটা হচ্ছে কি তোমার? অবান্তর লক্ষণ। ওকে, আচ্ছা আচ্ছা, এবার বলছে অবান্তর লক্ষণের শ্রেণী বিভাগ। তো শ্রেণীগত ও ব্যক্তিগত বিষয়ের উপর ভিত্তি করে
অবান্তর যে লক্ষণ আছে, অবান্তর লক্ষণকে মোট 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা যায়। 4টা আছে। একটা হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, আর একটা হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ওকে, আচ্ছা। এবার শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কোনটা দেখো, বলছে যে অবান্তর লক্ষণ, মাথায় রাখবা অবান্তর লক্ষণ বের করার একটা ট্রিক্স আছে, সেটা একটা শ্রেণীকে নির্দেশ করতেছে না ব্যক্তিকে নির্দেশ করছে। এইটা যদি তুমি খেয়াল রাখতে পারো, এইটা যদি তুমি হচ্ছে খেয়াল রাখতে পারো কোনটা শ্রেণী আর কোনটা ব্যক্তি, তাহলে তোমার অলরেডি এমসিকিউতে 2টা অপশন কমে যাচ্ছে। একটা হয় বিচ্ছেদ্য হবে, না হলে অবিচ্ছেদ্য হবে, এটা তোমাকে বের করতে হবে। তো আমরা একটু দেখি। বলছে যে অবান্তর লক্ষণ কোনো শ্রেণীর ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে তাকে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অর্থাৎ যে অবান্তর লক্ষণটা তোমার একটা শ্রেণীর ক্ষেত্রে সে সব সময় হচ্ছে কি থাকবে, উপস্থিত থাকবেই আর কি। কেমন? বলছে যে সকল কুকুর হয় চতুষ্পদ প্রাণী। চতুষ্পদ মানে কি জানো? চতুষ্পদ মানে হচ্ছে 4 পা বিশিষ্ট। কয় পা? 4 পা বিশিষ্ট। 4 পা বিশিষ্ট। এখন কুকুরের তো 4টা পাই থাকে, তাই না? তার মানে কি এটা থেকে কি তুমি কুকুরের বিচ্ছেদ ঘটাইতে পারবা? কুকুরের বিচ্ছেদ ঘটাইতে পারবা না। যেমন সকল মানুষ হয় দ্বিপদী প্রাণী। এখন মানুষের তো কি 2টা পাই তো থাকে, তাই না? তো এটা থেকে কি মানুষের তুমি বিচ্ছেদ ঘটাইতে পারবা? পারবা না। তার মানে এখানে কি, এখানে এগুলো হচ্ছে তোমার শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেন? কারণ মানুষ একটা কাকে শ্রেণীকে নির্দেশ করে। ওকে, আচ্ছা। তো এখানেই বলছে যে এখানে কুকুর শ্রেণীর ক্ষেত্রে চতুষ্পদ গুণটি হলো শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এই ধরনের গুণ কোন শ্রেণীর হচ্ছে কি একটা স্থায়ী গুণ। কি এটা? স্থায়ী গুণ। এটা ওই ব্যক্তির মানে ওই যে তোমার হচ্ছে যেই শ্রেণীটাকে নির্দেশ করছে তার মধ্যে ধরো থাকবেই। শ্রেণীর ক্ষেত্রে এরূপ গুণের কোনো পরিবর্তন দেখা যায় না। কুকুর শ্রেণীর ক্ষেত্রে চতুষ্পদ গুণটি সবসময় অপরিবর্তিতভাবে উপস্থিত থাকে। আমি একবার উত্তর করবো কিভাবে, ওগুলোও লিখে দিছি। এবার বলছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আচ্ছা, তো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কি বলছে দেখো, যে অবান্তর লক্ষণ কোনো শ্রেণীর ক্ষেত্রে কখনো উপস্থিত থাকে আবার কখনো উপস্থিত থাকে না, তাকে হচ্ছে কি বলে? শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন কি বলছে দেখো, বলছে যে কিছু ফুল হয় লাল। কিছু ফুলকে কি বলছে দেখো, বলছে কিছু ফুল হয় লাল। ওকে, আচ্ছা। এখন দেখো এখানে বলছে, এখানে ফুল শ্রেণীর ক্ষেত্রে আমি যদি ফুল শ্রেণীটাকে ধরি, এখানে ফুল শ্রেণীর ক্ষেত্রে লাল রংটা হচ্ছে মূলত কি শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেন আসলে এখানে ফুলটাকে আমি শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলতেছি, তার কারণটা হচ্ছে দেখো, এই যে দেখো এই ধরনের গুণ কোনো শ্রেণী সকলের মধ্যে উপস্থিত থাকে না। এখন তোমাকে কেউ কি ম্যান্ডেটরি বলেই দিছে, যেমন তোমাকে বলেই দিছে যে মানুষ হলে সে 2 পা বিশিষ্ট হবে, কুকুর হইলে সে 4 পা বিশিষ্ট হবে, কিন্তু ফুল সবসময় লাল রঙের হবে। এটা কি তোমাকে কি কেউ বলে দিছে যে না ফুল লাল রং ছাড়া অন্য রঙের ফুল হইতে পারবে না? এটা কিন্তু না। তার মানে কি, তার মানে কি, তার মানে কি বলতো? তার মানে হচ্ছে এটা থেকে কি, এটা তোমার হচ্ছে উপস্থিত থাকতেও পারে নাও পারে। যেমন ফুল তো লাল ছাড়া অন্য কালারের তো ফুল আছে। দেখো যে শ্রেণীর অধীনস্থ অংশবিশেষের ক্ষেত্রে কি উপস্থিত থাকতে দেখা যায় লাল রংটাকে। তো সবগুলো ফুলই তো আসলে লাল রং হয় না, তাই না? এটা কি, এই যে লাল রং তো একটা কি ঘটনা, পরিবর্তনীয় গুণ। কেননা সব ফুলের লাল নয়, ফুল ভিন্ন ভিন্ন রঙের হতে পারে। ফুলের একটি অংশবিশেষের মধ্যে লাল রং উপস্থিত থাকে। তার মানে এটা কি, তার মানে এটা হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর ফুল যেহেতু একটা শ্রেণীকে নির্দেশ করতেছে, এই জন্য এটা হচ্ছে শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এগুলো জিনিস এমনিতেই বোঝা যায়, আসলে এতটাও কঠিন না। এবার চলো আমরা একটু ব্যক্তির দিকে যাই। এবার দেখো এটার নাম হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। সেটা হচ্ছে যে দেখো যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। আচ্ছা, তো কি বলছে, বলছে যে কোনো ব্যক্তির জন্মস্থান জন্ম তারিখ হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। একজন ব্যক্তির জন্মস্থান, দেখো আমার জন্মস্থান হচ্ছে কোথায়, ধরো আমার জন্মস্থান হচ্ছে পঞ্চগড়ে। তো আমার তো সবসময় তো সারা জীবনে ধরো আমার জন্মস্থান ধরো ওইখানেই থাকবে। ঠিক আছে, আমি বর্তমানে ধরো আমার পড়াশোনার তাগিদে আমি ঢাকায় চলে আসছি, কিন্তু আমার তো যেটা আমার মানে একদম জন্মস্থান তো আর চেঞ্জ হবে না। আমি তো বলতে পারবো না যে আমি ঢাকায় জন্মগ্রহণ করছি। তো জন্মগ্রহণটা সবসময় ফিক্স থাকে। আবার জন্ম তারিখটা হচ্ছে তোমার কি সবসময় ধরো এটা ফিক্স থাকে আর কি, এটা হচ্ছে কি থাকে, ফিক্স থাকে, সবসময় থাকে এটা। এখন অনেকে তো যে ভোটার আইডি কার্ডের মধ্যে দেখবা যে
মানে সালও চেঞ্জ করে ফেলে, ডেটও চেঞ্জ করে ফেলে, সেটা না। বাট জন্ম তারিখ জিনিসটা আসলে তোমার এটা অবিচ্ছেদ, এখান থেকে তোমার ব্যক্তির বিচ্ছেদ ঘটানো যায় না। ওকে, আচ্ছা, ব্যক্তিগত অবিচ্ছেদ অবলক্ষণ, ব্যক্তির এই গুণ তার স্থায়ী গুণ, এই ধরনের গুণ তার সারা জীবনে অপরিবর্তিত থাকে। কোনো ব্যক্তির জন্মস্থান কখনো পরিবর্তিত হয় না। একজন ব্যক্তি কেবল একটি স্থানে জন্মগ্রহণ করতে পারে, ভিন্ন ভিন্ন স্থানে পারে না। ওকে, আচ্ছা, এবার বলছে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তো এখানে দেখো কি বলছে, বলছে যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে কখনো উপস্থিত থাকে, আবার কখনো হচ্ছে কি উপস্থিত থাকে না, তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। বলছে যে ব্যক্তির পোশাক, ব্যক্তির আচার ব্যবহার, ব্যক্তির রুচি, ব্যক্তির পেশা, ব্যক্তির শখ ইত্যাদি হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এখন এগুলো কেন, সরি, বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কেন এগুলো বিচ্ছেদ্য? এখন দেখো, আমি যদি রুচির কথা বলি, তুমি কি সবসময় একটা খাবার খেতেই পছন্দ করো? তোমরা বাড়িতে বলো না যে সারাদিন তো শুধু এই একটা তরকারি দিয়েই ভাত দাও, অন্য কিছু তো দিতে পারো। তার মানে তোমার রুচি জিনিসটা কি? রুচি জিনিসটা কিন্তু পরিবর্তনশীল, আমরা সবসময় একই ধরনের খাবার খাই না। ওকে, আবার পেশা, সবাই কি সবসময় কি একটা পেশার সাথে যুক্ত থাকে? পেশাটা কি পরিবর্তিত হইতে পারে না? অবশ্যই হইতে পারে। তারপর তোমার যে শখ আছে, তোমার শখ কি পরিবর্তিত হতে পারে না? অবশ্যই। ছোটবেলায় বলতাম আমার হচ্ছে কি গার্ডেনিং করা আমার শখ, এরপর আরেকটু বড় হইলে আরেকটা শখ হয়ে গেল, আরেকটু বড় হইলে আরেকটা শখ হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে পরিবর্তনীয়, এগুলো জিনিস কি পরিবর্তন। আর একজন ব্যক্তির কি আচার ব্যবহার সবসময় কি একই রকম থাকে? কখনোই থাকে না, এগুলো পরিবর্তন হয়। তারপর পোশাক, তুমি কি সব সময় কি একটা পোশাক পরতেই পছন্দ করো? না, এটাও কি তোমার পরিবর্তিত হয়। ওকে, তার মানে এগুলো কি, এই যে দেখো বলছে যে এই গুণগুলো কোনো ব্যক্তির বেলায় সবসময় একই রূপ থাকে না, এদেরকে মাঝে মাঝে পরিবর্তিত হতে দেখা যায়। কোনো ব্যক্তি সবসময় একই ধরনের পোশাক পরিধান করে না, তার আচার ব্যবহারও সবসময় একই রূপ থাকে না, বা কোনো ব্যক্তির শখ, পেশা, রুচি সবসময় একই রকম থাকে না। এটা হচ্ছে তোমার কি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ওকে, আচ্ছা, এবার আসছে তোমার জাতি আর উপজাতি বিষয়টা আছে, এদের মধ্যে হচ্ছে কি পারস্পরিক সম্পর্ক। ওকে, আচ্ছা, আমরা একটু দেখি তাহলে জাতি আর উপজাতির মধ্যে পারস্পরিক সম্পর্ক, এটা একটু আমরা দেখব। বলছে যে বিধেয়কের যে প্রকারভেদগুলো আছে, এই প্রকারভেদগুলোর মধ্যে প্রথম যে দুইটা আছে, প্রথম দুইটাই হচ্ছে মূলত জাতি আর উপজাতি। ওকে, আচ্ছা, এই যে জাতি আর উপজাতি আছে, এই দুইটা উভয়ই হচ্ছে কি হবে দেখো, শ্রেণীবাচক হবে। এটা কথা জিনিস মাথায় রাখিও, শ্রেণীবাচক হবে। এগুলো কি হবে? শ্রেণীবাচক হবে, অর্থাৎ দুইটাই কি করবে? শ্রেণীকে নির্দেশ করবে। কাকে? শ্রেণীকে নির্দেশ করবে। হ্যাঁ, বিচ্ছেদ্য মানে অস্থায়ী। ওকে, তো বলছে যে যদি কোনো সদর্থক যুক্তিবাক্যে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে একটির ব্যক্তার্থ অন্যটির ব্যক্তার্থ থেকে বেশি, এবং বেশি ব্যক্তার্থযুক্ত পদটি কম ব্যক্তার্থযুক্ত পদটিকে অন্তর্ভুক্ত করে, তাহলে ওই বেশি ব্যক্তার্থযুক্ত পদটিকে বলা হয় জাতি, আর কম ব্যক্তার্থযুক্ত পদটিকে বলা হয় উপজাতি। আমি বলে দিচ্ছি না, যার ব্যক্তার্থ বেশি সে জাতি, যার ব্যক্তার্থ কম সে হচ্ছে উপজাতি। তো বলছে জীব এবং মানুষ দুটি পদেই আসলে শ্রেণীবাচক। এই দুটি পদকে তাদের ব্যক্তার্থের ক্ষেত্রে তুলনা করলে দেখা যায় মানুষ পদের চেয়ে জীব পদের ব্যক্তার্থ অধিক। সুতরাং সংজ্ঞা অনুযায়ী জীব পদটিকে মানুষ পদের জাতি এবং মানুষ পদটিকে জীব পদের উপজাতি বলা হয়। এটা যখন সম্পর্ক আসবে এই কথাগুলো লিখবা, এগুলো কিন্তু একদম উত্তর সহ দিয়ে দিছে, দেখো এখানে উত্তর সহ দেওয়া আছে। এখন বলছে যে জাতি আর উপজাতি উভয় হচ্ছে কি সাপেক্ষ পদ। এখন সাপেক্ষ পদ জিনিসটা আসলে কি? সাপেক্ষ মানেই হচ্ছে তুমি ধরে নিবা একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। ওই যে আমি যেমন কি, আমি যেমন তোমাদের শিক্ষক, আমি কার উপরে ডিপেন্ডেন্ট? আমার শিক্ষার্থী তোমাদের উপরে ডিপেন্ডেন্ট, তোমরাও কিন্তু আমার উপরে ডিপেন্ডেন্ট। তোমাদেরকে তখনই শিক্ষার্থী বলা হচ্ছে যখন তোমাদের শিক্ষক থাকতেছে। তো জাতি উপজাতি হচ্ছে এরাও হচ্ছে সাপেক্ষ পদ, অর্থাৎ একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, অর্থাৎ কোনো জাতির অন্তর্গত উপজাতিগুলো বাদ দিলে যেমন জাতি বলা যায় না, তেমনই ভাবে কোনো উপজাতি থেকে জাতির অন্তর্গত সেই জাতির কথা বাদ দিলে উপজাতিকে আর উপজাতি বলা যায় না। সম্পর্ক ভেদে তোমার একই পদ জাতি উপজাতি দুইটাই হতে পারে। যেমন আমি এটা একটু বুঝাই বলি, দেখো, যেমন আমি যখন জীবকে ভাগ করতেছি তখন আমি কি পাচ্ছি বলো তো? জীবকে ভাগ করলে পাচ্ছি হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে পশু। আবার মানুষকে ভাগ করলে পাচ্ছি সৎ মানুষ, আরেকটা হচ্ছে ধরো অসৎ মানুষ। এখন দেখো, এখন আমি যদি দেখি, আমি যদি এখানে মানুষটাকে বাদ দিই, তাহলে কি জীবের কি আর হচ্ছে তোমার উপজাতি থাকতেছে? থাকতেছে না। আবার আমি যদি জীবটাকে বাদ দিই, তাহলে মানুষের কি জাতি থাকতেছে? থাকতেছে না।
তার মানে কি, তার মানে হচ্ছে তোমার দেখো এই যে যে বলছে যে কোনো জাতির অন্তর্গত উপজাতিগুলোকে বাদ দিলে, অর্থাৎ জীবের অন্তর্গত যে উপজাতি আছে এদেরকে বাদ দিলে কি জীবকে আর জাতি বলা যাবে? যাবে না। ঠিক তেমনই ভাবে তোমার কোনো উপজাতি যে জাতির আসলে অন্তর্গত সেই জাতির কথা বাদ দিলে উপজাতিকে আর উপজাতি বলা যাবে না। এখন মানুষের ক্ষেত্রে আমি যদি জীবকে বাদ দিয়ে দিই তাহলে মানুষকে কি আমি উপজাতি বলবো? কার উপজাতি বলবো? বলার তো অপশন নাই আমার। ওকে, তো এইটাই বলছে এখানে। এবার বলছে যে সম্পর্ক ভেদে একটা পদই তোমার জাতি উপজাতি দুইটাই হতে পারে। এখন আমরা যদি 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে খেয়াল করি দেখো তাহলে কি, তাহলে 1 নাম্বারটা হচ্ছে আমার জাতি আর 2 নাম্বারটা হচ্ছে কি বলতো? 2 নাম্বারটা হচ্ছে তোমার উপজাতি। ওকে, আবার তুমি যদি 2 আর 3-এর মধ্যে খেয়াল করো তাহলে 2 কি বলতো? 2 হচ্ছে জাতি আর 3 কি? 3 হচ্ছে উপজাতি। কেন? কারণ 3-এর হচ্ছে তোমার কি কি কম? ব্যক্তার্থ কম। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই মানুষ পদটা একবার দেখো উপজাতি হচ্ছে, একবার দেখো জাতি হচ্ছে। তো এটাই বলছে যে সম্পর্ক ভেদে একই পদ জাতি উপজাতি দুইটাই কি? দুইটাই হচ্ছে কি? দুইটাই হচ্ছে তোমার কি হতে পারে। যেমন মানুষ পদটি জীব পদের তুলনায় যেমন উপজাতি, তেমনি সৎ মানুষ পদের তুলনায় জাতি। ওকে, আচ্ছা আচ্ছা, এবার দেখো, এবার বলছে যে দেখো এখানে দেখো কি বলছে যে ব্যক্তার্থের দিক থেকে উপজাতিগুলো জাতির অন্তর্গত, কিন্তু জাত্যার্থের দিক থেকে যে কোনো জাতি উপজাতির অন্তর্গত। এখানে উদাহরণ দিয়ে আমি বুঝাই দিচ্ছি। দেখো বলছে যে মানুষ জীব ও মানুষ পদের মধ্যে ব্যক্তার্থের দিক থেকে জীব বড়, তাই না? অবশ্যই জীব বড়। আর জাত্যার্থের দিক থেকে মানুষ বড়। কেন? কেন বলো তো? ব্যক্তার্থের দিক থেকে তো জীব বড়, এটা বুঝে যাচ্ছে, কারণ তার সংখ্যা বা পরিমাণটা বেশি। কিন্তু জাত্যার্থের দিক থেকে মানুষ কেন বড় বলো তো? তার কারণটা হচ্ছে দেখো জীবের জাত্যার্থ কয়টা? জীবের জাত্যার্থ হচ্ছে মাত্র একটা। আর মানুষের জাত্যার্থ কয়টা? মানুষের জাত্যার্থ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। ওকে, এইটাই, এইটুক লিখলেই তোমরা হচ্ছে ভালো মার্কস পাবা। আচ্ছা, এবার দেখো, এবার এইখানে একটা বিষয় আছে, এগুলো এমসিকিউর জন্য আসতে পারে। এই যে তোমার জাতি ও উপজাতির মধ্যকার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে হলে জাতি ও উপজাতি আসলে যে ধরনগুলো ব্যাখ্যা করা দরকার তার মধ্যে আছে পরতম বা বৃহত্তম জাতি, এটাকে মহাজাতিও বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে তোমার মহাজাতি বলা হয়। এর উপরে আসলে আর কেউ নাই। এটাকে হচ্ছে কি বলা হয়? এটাকে তোমার মহাজাতিও বলা হয়। এটার উপরে আসলে কেউ নাই। কি বলা হয় বলো তো? এটাকে হচ্ছে মহাজাতীয় বলা হয়। এটার উপরে কেউ নেই। বলছে যে যে শ্রেণীর ব্যক্তার্থ সবচেয়ে বেশি এবং যাকে অন্য কোনো শ্রেণীর অন্তর্গত করা যায় না তাকে পরমতম বা বৃহত্তম জাতি বলে। যেমন দ্রব্য যে পদটা আছে, এই যে দেখো কি আছে, দ্রব্য যে পদটা আছে, এই দ্রব্য পদটাকে আসলে অন্য কোনো শ্রেণীর অন্তর্গত করা যায় না। তো মাথায় রাখবা সবসময় সবার উপরে ওই যে ভাগগুলো আছে সবার উপরে হচ্ছে দ্রব্য, এর উপরে আসলে কেউ নাই। এই হচ্ছে হাইয়েস্ট, এর উপরে আর কেউ নাই। এটা এটা গুরুত্বপূর্ণ। সবগুলো গুরুত্বপূর্ণ না, যেগুলো গুরুত্বপূর্ণ বলে দিচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। এরপর বলছে ক্ষুদ্রতম উপজাতি। তো ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে যে ক্ষুদ্রতম উপজাতি আর কোনো ক্ষুদ্রতম উপজাতি থাকে না তাকে ক্ষুদ্রতম উপজাতি বলে। যেমন জোড়া বা যুগল। তো জোড়া বা যুগল মানে কত? 2। এখন বিধেয়ক সবসময় কার হয় বলতো? জাতি উপজাতি সবসময় একটা শ্রেণীকে নির্দেশ করে। তো এই শ্রেণীটা যখন নির্দেশ করে, এখন জোড়া বা যুগলের পরে তো আমার চলে আসে ইন্ডিভিজুয়াল, এক চলে আসে, তাই না? তো এইটাকে তো আমি হচ্ছে বিধেয়ক বলতে পারবো না, কারণ বিশিষ্ট হয়ে যাবে। তো আমার সবসময় কি একটা জাতি লাগবে বা শ্রেণী লাগবে, অর্থাৎ একের বেশি লাগবে, সর্বনিম্ন 2 লাগবে। ওই হিসাবে জোড়া বা যুগল। তবে তোমরা যে হচ্ছে পরফিরি যে পড়ছো, এই পরফিরির যে ছকটা বানাইছে, এই পরফিরির ছকে এই ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে মূলত মানুষ। ক্ষুদ্রতম উপজাতি কে বলতো? ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে মানুষ পরফিরির ছকে। আর পরীক্ষায় প্রশ্ন তোমার অপশন দেখে তোমাকে হচ্ছে সিলেক্ট করতে হবে কোনটা ক্ষুদ্রতম উপজাতি। দেখবা যে যেই 4টা অপশন থাকবে যার ব্যক্তার্থ সবচেয়ে কম সেটাকেই ক্ষুদ্রতম উপজাতি উত্তর করে দিব। ওকে, আচ্ছা, এবার অপর জাতি বা মধ্যবর্তী জাতি এগুলো আসলে গুরুত্বপূর্ণ না, এটা জাস্ট শুধু এমনি দেওয়া আছে। তোমার এখানে সমজাতীয় লাগবে না, এখানে দেওয়া আছে। এখানে জাস্ট শুধু এই 2টা পড়তে হবে একটু, আসন্নতম জাতি আর আসন্নতম উপজাতি। বলছে যে কোনো উপজাতির সবচেয়ে নিকটের জাতিকে বলা হয় আসন্নতম জাতি, আর একটা জাতির সবচেয়ে নিকটের উপজাতিকে বলা হয় আসন্নতম উপজাতি। কিভাবে দেখো আমি বলি, সেটা হচ্ছে যে দেখো এই যে তুমি যে জীবকে যদি ভাগ করো মানুষ আর পশুতে, আবার মানুষকে তুমি ভাগ করো কিসে কিসে? সৎ মানুষ আর অসৎ মানুষে। ধরো এখন এখানে কি বলছে? বলছে যে একটা উপজাতির
সবচেয়ে নিকটের জাতিকে বলা হয় আসন্নতম জাতি। তো এই জীবের উপরেও তো আরো আছে, ধরো এটা আছে, এদিকেও ধরো আছে। এখন আমি যদি মানুষ থেকে উপজাতি ধরি জীবের তুলনায়, মানে জীবের ক্ষেত্রে, তাহলে এর হচ্ছে ইমিডিয়েট কাছে যেটা থাকবে সেটাই হচ্ছে তার আসন্নতম জাতি। অর্থাৎ মানুষের ক্ষেত্রে ইমিডিয়েট কাছে কে আছে? ইমিডিয়েট কাছে আছে তোমার হচ্ছে জীব, তার মানে এটা হচ্ছে আসন্নতম জাতি। ওকে, আর দেখো বলছে যে কয়েকটা জাতির সবচেয়ে নিকটের উপজাতি, তেমনই ভাবে জীব যে একটা জাতি, এর সবচেয়ে নিকটের ইমিডিয়েট কাছে কে আছে বলতো? এই যে মানুষ আছে, তার মানে এটাকে বলা হচ্ছে আসন্নতম উপজাতি। তাহলে আমি যদি জীব আর মানুষের ক্ষেত্রে কল্পনা করি, জীবকে আমি বলতেছি আসন্নতম জাতি, আর কার তুলনায়? মানুষের ক্ষেত্রে। আবার হচ্ছে কি জীবের ক্ষেত্রে আমার আসন্নতম উপজাতি কোনটা? মানুষ। কে? মানুষ। ওকে, এটাই হচ্ছে তোমার গেল। ওকে, আচ্ছা এবার দেখো, এবার মূলত চতুর্থ যে অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় এখানে একটা সাজেশন দেওয়া আছে, এটা একটু ধরো দেখে নিবা। আমরা একটু চলো সিকিউ দেখি, আমরা একটু সিকিউ দেখি। এটা একটু উত্তর করো তো তোমরা, গ নাম্বারটা। বলছে যে ফল, একে তরমুজ আর আনারসে ভাগ করছে, বলছে যে উদ্দীপকে ফল শব্দটি কোন ধরনের বিধেয়ক ব্যাখ্যা করো, এটা একটু উত্তর করো। ফল শব্দটা কোন ধরনের বিধেয়ক, এটা একটু উত্তর করো তো। দেখো এখানে কি বোঝা যাচ্ছে, দেখো এখানে দেখো ফলের তো অন্তর্ভুক্ত তো অনেকগুলো আছে, তাই না? শুধু কি তরমুজ আর আনারসকে ফল বলে? আরও আছে, আরও আছে, কিন্তু কি কি বলো তো? তরমুজ আনারস বাদ দিয়ে আপেল, কমলা, বেদানা, অনেক কিছুই আছে। তার মানে ফলের কি ব্যক্তর্থ বেশি? ব্যক্তর্থ বেশি মানে ফল হচ্ছে জাতি। আর এখানে যে যে তরমুজ আর এই যে আনারস আছে, এরা হচ্ছে কি? এরা হচ্ছে তোমার উপজাতি। এরা কি? এরা হচ্ছে তোমার উপজাতি। তো এটা মূলত জাতি উপজাতি থেকে প্রশ্ন আসে। বলছে যে ফল কি? ফল বলবা যে হচ্ছে জাতি, আর বিধেয়ক অনুসারে ফলের সাথে তরমুজ আর আনারসের সম্পর্ক, অর্থাৎ জাতির সাথে উপজাতির সম্পর্ক, জাতির সাথে উপজাতির সম্পর্কে তোমরা আলোচনা করবা। এরপরে বলছে যে প্রাণীর অন্তর্ভুক্ত হলো মানুষ, কুকুর, ছাগল, ঘোড়া ইত্যাদি। তাদের মধ্যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, যা তাকে অন্যান্য সমজাতীয় উপজাতি থেকে পৃথক রাখে। আর রায়হান 2024 সালের, আচ্ছা 2024 না, এটা 2004 সাল ধরো, কত সাল? 2004 সাল ধরো আর কি, 2 ডিসেম্বর ক জেলার খ স্থানে জন্মগ্রহণ করেন। তিনি চমৎকার চমৎকার হচ্ছে কি করেন? গান করেন, ছবি আঁকেন এবং অবসরে সাহিত্য চর্চা করেন। এখন বলছে উদ্দীপক এক কোন ধরনের বিধেয়কে নির্দেশ করে ব্যাখ্যা করো। তো এটা কাকে নির্দেশ করে? প্রথমটা বলো তো। প্রথমটা মূলত নির্দেশ করে কাকে? বিভেদক লক্ষণকে, তাই না? কাকে নির্দেশ করে? বিভেদক লক্ষণকে নির্দেশ করে। আচ্ছা, এবার বলছে যে বিধেয়কের আলোকে রায়হানের গুণাবলী বিশ্লেষণ করতে বলছে। তো রায়হানের যে এখানে যে গুণাবলীগুলো আছে, এই যে দেখো, সে হচ্ছে কি 2 ডিসেম্বর ক জেলা খ নম্বর স্থানে জন্মগ্রহণ করেন। এই যে জন্মগ্রহণ করছে, এই যে একটা স্থানের কথা বলছে, তারপর তোমার কিসের কথা বলছে? জন্ম তারিখের কথা বলছে, জন্ম তারিখ বলছে, তারপর হচ্ছে কি জন্মস্থানের কথা বলছে। এগুলো কি? জন্মস্থান, জন্ম তারিখ কি? এগুলো কি বলতো? এগুলো হচ্ছে তোমার কি ব্যক্তিগত, কি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ রায়হান তো একজন ব্যক্তি, তাই না? ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর বলছে তিনি চমৎকার গান করেন, তারপর কি ছবি আঁকেন, অবসরে সাহিত্য চর্চা করেন। তার মানে এগুলো কি? যেমন ছবি আঁকা, এটা কি একটা ধরো তোমার শখের মধ্যে পড়লো, তো তোমার শখটা তো পরিবর্তনশীল। তারপরে এই যে সাহিত্য চর্চা, এটাও কি তোমার পরিবর্তনশীল বিষয়। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে তোমার হচ্ছে চমৎকার গান গাওয়া, এগুলোও তোমার কি পরিবর্তনশীল বিষয়। তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে ব্যক্তিগত বিচ্ছেদ্য। তার মানে এখানে মূলত ব্যক্তিগত অবিচ্ছেদ্য আর বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের কথা বলছে। ওকে, এগুলোর কথা বলছে, এগুলো নিয়ে আলোচনা করবা। এরপর কি বলছে দেখো, বলছে যে ডক্টর আমিনুল ইসলাম একজন জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি, আর মিস্টার ইমতিয়াজ একজন হাস্যপ্রিয় ব্যক্তি। তো উদ্দৃষ্ট গল্প এক মূলত জ্ঞানী আর বিচক্ষণ বলছে, এটা কাকে নির্দেশ করতেছে বলতো?
এইটা কি জ্ঞানী আর বিচক্ষণ কাকে নির্দেশ করতেছে? এটা মূলত নির্দেশ করতেছে কাকে বলতো? এটা হচ্ছে উপলক্ষণকে নির্দেশ করতেছে, তাই না? জাত্যার্থের অংশ নয়, কিন্তু জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। তো জ্ঞানী বিচক্ষণ কি? এটা হচ্ছে তোমার কি বিবেদক লক্ষণ থেকে নিশ্চিত হয়, তাই না? তার মানে এটা কি? এটা হচ্ছে উপজাতিগত উপলক্ষণ আরো স্পেসিফিক ভাবে বললে। আর মিস্টার ইমতিয়াজ হন একজন হাস্যপ্রিয় ব্যক্তি। হাস্যপ্রিয় মানে কি? হাস্যপ্রিয় মানে হচ্ছে এটা অবান্তর লক্ষণকে নির্দেশ করতেছে। কাকে? অবান্তর লক্ষণকে। আশা করি এটা বুঝছো। আচ্ছা, এরপরে আরো আছে আরেকটা। একটা হচ্ছে তোমার সকল পাখি হয় দ্বিপদ, কিছু বিড়াল হয় সাদা। তো বলছে যে উদ্দীপক একে কোন ধরনের বিধেয়ক প্রকাশ পেতে? সকল পাখি হয় দ্বিপদ মানে দুই পা বিশিষ্ট, অর্থাৎ পাখি থেকে কি তুমি এটাকে অবিচ্ছেদ্য করতে পারবা? বিচ্ছেদ করতে পারবা না। তার মানে এটা কি? তার মানে এটা কি পাখি বলছে, তার মানে কি শ্রেণীগত, শ্রেণী চলে আসবে। এটা হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ওকে। আচ্ছা, আরেকটা বলছে দেখো কিছু বিড়াল হয় সাদা। তো কিছু বিড়ালকে বলছে সাদা বলছে। তো এইখানে কি বিড়ালের ক্ষেত্রে কি ম্যান্ডেটরি যে বিড়ালকে সাদা হইতেই হবে, অন্য কালারের বিড়াল হইতে পারবে না? বলো, এটা কি ম্যান্ডেটরি যে অন্য কালার হইতে পারবে না? না, বিড়ালের তো অন্য কালার আছে আরো। তার মানে এটা কি? তার মানে এটা কি ব্যক্তি মানে তোমার হচ্ছে কি ওই শ্রেণীটা থেকে এটার বিচ্ছেদ ঘটতে পারে। তো এটা কি হবে? এটা হবে শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর বিড়াল কি? বিড়াল একটা শ্রেণীকে নির্দেশ করতেছে না, এটা শ্রেণীগত বিচ্ছেদ হবে। ওকে, গ ঘ গেল। আচ্ছা, এরপরে তোমার এই যে জ্ঞানমূলক প্রশ্ন আছে, এগুলো একটু দেখে নিবা তোমরা। এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে রাখছি, এটা টুকটাক একটু দেখে নিবা তোমরা। উত্তর না এগুলা, এগুলো হচ্ছে তোমরা জাস্ট সাজেশন দেওয়া আছে। এখন এরপরে হচ্ছে এমসিকিউ আছে। এমসিকিউগুলো আমি যেহেতু কনসেপ্ট ক্লিয়ার করে দিছি, এমসিকিউগুলো তোমরা হচ্ছে পড়ে নিও আর কি। এগুলো আমি পড়াচ্ছি না, কারণ আমি চাচ্ছি না তোমাদের বেশি সময় নষ্ট করতে। আমি ধরো এগুলো ধরো তোমরা পড়ে নিবা আর কি, এগুলো তোমরা পারবা আশা করি। ওকে, আচ্ছা, তো এটা আমাদের গেল। আমরা এখন এরপরে দ্বিতীয় অধ্যায় পড়ব। এই যে আমরা চলে এবার দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে দেখো এখানে সব দেওয়া আছে, আমি সব দিয়ে দিছি। এই অধ্যায়টা হচ্ছে অনেকটা থিওরিটিক্যাল পার্ট, তো এটা তো আসলে বোঝানোর অত কিছু নাই, তাও আমি লিখে দিছি, এগুলো তোমরা একটু দেখবা। আচ্ছা, তো বলছে যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। তো যুক্তিবিদ্যার সাথে আসলে বিভিন্ন যে তোমার শাখাগুলো আছে, এই শাখাগুলো আসলে কি সম্পর্ক আছে বা এখানে প্রয়োগটা কি, এগুলো নিয়ে মূলত দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। তো ফার্স্টে হচ্ছে যুক্তিবিদ্যার সাথে দর্শনের বিষয়ে আলোচনা আছে। তো দর্শন নিয়ে আসলে প্রশ্ন আসে না বলা যায় আর কি, তো এটা আসলে অত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার সম্পর্ক, অর্থাৎ সাদৃশ্য, তারপর হচ্ছে এদের সাথে পার্থক্য বা বৈসাদৃশ্য, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তো দেখো বলছে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা। তো দর্শনের তিনটি শাখার মধ্যে আমি একদম উত্তর লিখে দিছি, এইভাবে আসলে এইভাবেই লিখে দিবে একেবারে। ওকে, দর্শনের তিনটি শাখার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে মূল্যবিদ্যা। এই মূল্যবিদ্যা শাখার তিনটি আলোচ্য বিষয়ের মধ্যে একটি হলো নীতিবিদ্যা। তো দর্শনের তিনটা শাখা আছে, মানে তিনটা শাখা আছে। একটা হচ্ছে অধিবিদ্যা, একটা হচ্ছে জ্ঞানবিদ্যা, একটা হচ্ছে মূল্যবিদ্যা। তো এই মূল্যবিদ্যা শাখার তিনটি আলোচ্য বিষয় আছে। একটা হচ্ছে তোমার যুক্তিবিদ্যা নিজে, একটা হচ্ছে তোমার নীতিবিদ্যা, আর একটা হচ্ছে তোমার নন্দন তত্ত্ব। ওকে, আচ্ছা, তো
তো নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইথিক্স। এই শব্দটা গ্রিক শব্দ ইথিকা থেকে এসেছে, যার উৎপত্তি আবার ইথোস শব্দ থেকে, যার অর্থ মূলত হচ্ছে রীতিনীতি, আচার আচরণ বা অভ্যাস। অর্থাৎ এই যে ইথিক্স অর্থাৎ নীতিবিদ্যা যে আছে এটা মূলত হচ্ছে মানুষের ঐচ্ছিক আচরণকে বোঝায়। কিসের? ঐচ্ছিক আচরণকে বোঝায়। মানুষের কি ঐচ্ছিক আচরণকে বোঝায় মূলত। তো রীতিনীতি, আচার আচরণ বা অভ্যাস, এর পরিপ্রেক্ষিতে মানুষের রীতিনীতি, আচার আচরণ ও অভ্যাস সম্পর্কিত আলোচনাই হলো নীতিবিদ্যা। তো নীতিবিদ্যা সমাজে বসবাস করি মানুষের ঐচ্ছিক আচরণের, এই যে মানুষের যে ঐচ্ছিক আচরণ আছে, এই ঐচ্ছিক আচরণে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা উচিত, কোনটা অনুচিত, এইগুলো বিষয় নিয়ে মূলত হচ্ছে কি করে? আলোচনা করে। আর নীতিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, কেননা এটি নৈতিক আদর্শের আলোকে মানুষের ঐচ্ছিক আচরণের ভালো মন্দ বিচার করে। এর লক্ষ্য মূলত পরম কল্যাণ। এর লক্ষ্য অর্জনের জন্য মানুষের কাজকর্ম কেমন হওয়া উচিত বা উচিত নয় তা নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে। ওকে, তো এইখানে আসলে নীতিবিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এইখানে এই যে নীতিবিদ্যা দেখবো, এরপর নীতিবিদ্যার মধ্যে আমি সাদৃশ্য দিয়ে দিছি যে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা দুইটাই হচ্ছে কি দর্শনের মূল্যবিদ্যা শাখার অন্তর্ভুক্ত। আর যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ই তাদের বিষয়বস্তুর আলোচনায় নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে। এখানে আছে সাদৃশ্য, এখানে দেওয়া আছে, তোমরা এগুলো জাস্ট এগুলো তোমাদের হচ্ছে পড়ে নিতে হবে। এগুলো আমি সুন্দর করে লিখে দিয়েছি সব কিছু। এগুলো তোমরা হচ্ছে এই পিডিএফটা ভালো করে পড়বা, এই পিডিএফটা ভালো করে পড়লেই সব পাবা। এরপর দেখো যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যে বৈসাদৃশ্য বা পার্থক্য এখানে দেওয়া আছে, এখানে সব কয়েকটা দেওয়া আছে, এগুলো তোমরা সব পড়বা। আচ্ছা, তারপরে দেখো, তারপরে বলছে কি, তারপরে বলছে তোমার দেখো যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা পরস্পর নির্ভরশীলতা, একটা আরেকটার উপরে যে নির্ভরশীল। ওকে, আচ্ছা, তো এইটা এখানে লেখা আছে। এটা যেহেতু থিওরিটিক্যাল পার্ট, ওই জন্য আমি দেখাচ্ছি না, আমি সুন্দর করে সব দেখো লিখে দিছি। ব্যবসায় ও পেশাগত নীতিবিদ্যা এবং এখানে যুক্তিবিদ্যার প্রয়োগ। তারপরে দেখো, তারপর যদি বলি আমি যুক্তিবিদ্যা আর নন্দন তত্ত্ব, একদম সুন্দর করে নন্দন তত্ত্ব নিয়ে যদি প্রশ্ন আসে কি কি আলোচনা করবা এখানে লিখে দিছি সব কিছু। দেখো এই যে সুন্দর করে লিখে দিছি সাজায়, এগুলো তোমরা হচ্ছে লিখবা, এখানে দেওয়া আছে সব। সৌন্দর্য, শিল্প, রুচিবোধ, রসবোধ। তারপর যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্বের মধ্যে দেখো এই যে সাদৃশ্য দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কি সাদৃশ্য দেওয়া আছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে এর মধ্যে হচ্ছে কি তোমার বৈসাদৃশ্য দেওয়া আছে। এই যে দেখো বৈসাদৃশ্য বা পার্থক্য দেওয়া আছে। তোমরা খুব ঠেকায় পড়ে গেলে এই অধ্যায় থেকে অ্যান্সার করবে, না হলে অ্যান্সার করবে না। ওকে, আচ্ছা, এটা গেল, এখানে দেওয়া আছে সব। এগুলো আমি পড়ানোর বুঝছো, আমি চাইলে পড়াই দিতে পারতাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমরা পড়ে নিতে পারবা। আমার এখানে আসলে বোঝানোর তেমন কিছু নাই, সব লিখেই দিছি। এখন দ্বিতীয় অধ্যায়ে সাজেশন দেখো, তোমরা হচ্ছে যুক্তিবিদ্যার তো প্রথম অধ্যায়ে পড়ছি। ধরো প্রথম অধ্যায়ের যে কথাগুলো আছে, সত্যকে অর্জন করতে চাই, যে জিনিসগুলো আছে সেগুলো মানে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য করে সেটা। তারপর নীতিবিদ্যা পড়বা, নন্দন তত্ত্ব পড়বা, এই তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই জন্য আমি 1 স্টার দিয়ে দিছি। 3 স্টার তো দেওয়াই আছে, দেখো এর সাথে সিঙ্গেলি আবার 1 স্টার করে দেওয়া আছে, যেগুলো গুরুত্বপূর্ণ। যেমন গণিত আর কম্পিউটার বিজ্ঞান আছে, এগুলো তোমার ধরো লেস ইম্পর্টেন্ট, এটা একটা গেল। আর যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার সম্পর্ক, পার্থক্যটা বেশি গুরুত্বপূর্ণ। তুলনামূলক আলোচনা, তুলনামূলক আলোচনা মানেই হচ্ছে ধরো সাদৃশ্য আর বৈসাদৃশ্যের কথা মূলত বোঝাইছে। আর যুক্তিবিদ্যার সাথে নন্দন তত্ত্বের সম্পর্ক, পার্থক্যটা বেশি গুরুত্বপূর্ণ। আর তুলনামূলক আলোচনাটাই মূলত ধরো পরীক্ষায় আসতে দেখা যায়। তো সেই ক্ষেত্রে এখানে সাদৃশ্য বৈসাদৃশ্য দুইটা লিখবা, যেটা আমি লিখে দিছি এখানে। তো এইটা তোমার হচ্ছে মূলত এইটা কিভাবে করবা। এরপরে দেখো, এরপরে যেটা আসলে পড়তে হবে, তো এখানে যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, নন্দনের ধারণা, আর যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, নন্দ পার্থক্য, তুলনামূলক আলোচনা, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখবা তোমরা। আর এইখানে এখন প্রশ্ন আছে, এখানে দেখো প্রশ্ন আছে, আমরা একটু দেখি। যে বলছে কি যে অবন্তী একজন শিক্ষক, তিনি সাহিত্য চর্চার পাশাপাশি ছবি আঁকেন, তিনি খুবই সঙ্গীত প্রিয় এবং সৌন্দর্য ও শিল্পবোধের প্রতি আগ্রহ প্রবল। আচ্ছা, বলছে যে উদ্দীপকে অবন্তীর চরিত্র যে পরিচয় পাওয়া যায় সেটি তোমার পঠিত কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। তার মানে এখানে কি বলছে, সাহিত্য চর্চার কথা আছে, দেখো ছবি আঁকার কথা বলছে, সঙ্গীত প্রিয় এবং সৌন্দর্য ও শিল্পবোধের প্রতি প্রিয়। তার মানে এটা নন্দন তত্ত্বকে নির্দেশ করছে। কাকে? নন্দন তত্ত্বকে নির্দেশ করতেছে। বলছে যে উদ্দীপকের নির্দেশিত বিষয়টির সাথে যুক্তিবিদ্যার পার্থক্য, বৈসাদৃশ্য বা সাদৃশ্য বা সম্পর্ক বা তুলনামূলক আলোচনা করো।
এগুলো যে কোনোটাই আসতে পারে, তো তোমরা হচ্ছে ওই অনুযায়ী উত্তর করবে। ওকে, আচ্ছা এটা একটা ধরো টাইপ ভিত্তিক সিকিউ আর কি, যে কোনোটাই আসতে পারে, ওই জন্য একটার মধ্যে দিয়ে দিছি। এবার দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে মিস্টার আবু ইউসুফ একজন সৎ, ধার্মিক ও আবার বোর্ড শুরু করছে। আচ্ছা, মিস্টার হচ্ছে কি আবু ইউসুফ একজন সৎ, ধার্মিক, নিষ্ঠাবান ও দক্ষ প্রিন্সিপাল এবং রাজনীতিবিদ। তিনি নিজ প্রতিষ্ঠান নিয়ম নীতি অনুযায়ী পরিচালনা করেন এবং সহকর্মীদের সাথে অমায়িক ব্যবহার করেন। রাজনীতির মাঠেও তিনি কর্মীদের ভালো কাজ করার তাগিদ দেন এবং মন্দ কাজ পরিহার করতে বলেন। উচিত কথা বলতে তিনি কখনো সংকোচবোধ করেন না। এক্স কলেজের যুক্তিবিদ্যার শিক্ষক মিস্টার মঈন একজন সত্যবাদী লোক, কোনো কিছু প্রমাণ ছাড়া বা বিনা বিচারে মেনে নেন না, সবকিছুরে চুল ছাড়া বিশ্লেষণ করেন, সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি আপোষহীন। বলছে উদ্দীপকে মিস্টার আবু ইউসুফের কর্মকাণ্ড যুক্তিবিদ্যার কোন বিষয়কে ইঙ্গিত করে, ব্যাখ্যা করো। কি বলো, এখানে কোনটাকে বলছে বলো তো, যুক্তিবিদ্যার কোন বিষয়টাকে নির্দেশ করছে বলো। আবু ইউসুফের কথা, যে তিনি হচ্ছে দেখো একজন সৎ লোক, একজন ধার্মিক লোক, একজন হচ্ছে দক্ষ প্রিন্সিপাল আর রাজনীতিবিদ, নিজ প্রতিষ্ঠান নিয়ম নীতি অনুযায়ী পরিচালনা করেন এবং সহকর্মীদের সাথে অমায়িক ব্যবহার করেন। রাজনীতির মাঠেও তিনি কর্মীদের ভালো কাজ করার তাগিদে মন্দ কাজ পরিহার করতে বলেন। তো আলটিমেটলি এখানে তোমার কি, এখানে মূলত আসলে এটা নীতিবিদ্যাকে নির্দেশ করছে। কাকে? নীতিবিদ্যাকে নির্দেশ করছে। কাকে? নীতিবিদ্যাকে, এইটা। ওকে, আর পরেরটা কি বলছে, যে মিস্টার আবু ইউসুফ ও মিস্টার মঈনের কর্মকাণ্ড পাঠ্যবইয়ের যে বিষয়কে ইঙ্গিত করে তাদের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য, সাদৃশ্য, সম্পর্ক বা তুলনামূলক আলোচনা করো। তো এখন মঈন কি বলছে, মঈন হচ্ছে সত্যবাদী লোক, তিনি কোনো কিছু প্রমাণ ছাড়া বা বিনা বিচারে মেনে নেন না, সবকিছুর চুলছেড়া বিশ্লেষণ করেন, সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি আপোষহীন। তার মানে এখানে কাকে বুঝাইছে বলো, এখানে মঈনের কর্মকাণ্ড হচ্ছে কি, মঈনের কর্মকাণ্ড যুক্তিবিদ্যাকে নির্দেশ করে। কাকে? যুক্তিবিদ্যাকে নির্দেশ করে। আর আবু ইউসুফের কর্মকাণ্ড হচ্ছে তোমার কাকে নির্দেশ করে, এটা হচ্ছে নীতিবিদ্যাকে নির্দেশ করে। ওকে, এদের মধ্যে তুমি পার্থক্য সম্পর্ক যা আছে সেগুলো দেখাবা। আচ্ছা, এবার আরেকটা আছে যে মতিন খুব ভালো ব্যবসায়ী, তিনি সবসময় তাজা ফল বিক্রি করেন, তিনি সঠিক পরিমাপেও ফল বিক্রয় করেন। তো এটা হচ্ছে তোমার উদ্দীপকে আগে পঠিত কোন বিষয়টির প্রতিফলন রয়েছে এর সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক। এটা হচ্ছে কি, ব্যবসায় ও পেশাগত নীতিবিদ্যা। ব্যবসায় ও পেশাগত নীতিবিদ্যা, নীতিবিদ্যার মধ্যেই পড়ে স্পেসিফিকভাবে, মূলত এটা হচ্ছে ব্যবসায় ও পেশাগত নীতিবিদ্যাকে নির্দেশ করতেছে। ওকে, ওইখানে উপরে উত্তর দেওয়াই আছে, নীতিবিদ্যা, এর সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক তুমি আলোচনা করবা। ওকে, ব্যবসায় ও পেশাগত নীতিবিদ্যা, যেহেতু ব্যবসার কথা বলছে, যেহেতু কি বলছে, যেহেতু হচ্ছে ব্যবসার কথা বলছে। ওকে, ব্যবসায় ও পেশাগত নীতিবিদ্যা, ওকে, এটার কথা বলছে এখানে। আচ্ছা, এরপর এখানে ধরো জ্ঞানমূলক প্রশ্ন আছে কিছু, আর এখানে হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্ন আছে, এই যে। আচ্ছা, এরপরে ধরো এখানে তোমার এমসিকিউ আছে। দ্বিতীয় অধ্যায় থেকে দেখলাম বোর্ডে খুব বেশি এমসিকিউ আসেনি, যেহেতু আগে পরীক্ষা হইতো, তো আসবে, তো কিছু তো প্রশ্ন আসবে অবশ্যই। ওকে, এখানে এমসিকিউ আছে, এমসিকিউগুলো পড়ে নিবা। এটার পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা, এটা তোমরা একটু দেখে নিবা। এখন হচ্ছে যেটা মেইন কথা, সেটা হচ্ছে যে ওকে, তো তোমাদের এটা আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা পড়ে নিবা। এখন তোমাদের দেখো, তোমাদের অলরেডি 5টা অধ্যায় পড়ানো হলো। তো তোমাদের হচ্ছে গতকালকে পড়ানো হয়েছে তোমার 5ম অধ্যায়, 3য় অধ্যায়, 1ম অধ্যায়। আজকে পড়ানো হলো তোমাদের হচ্ছে কি অধ্যায় পড়ালাম, 4র্থ অধ্যায় পড়ালাম, তোমাদের 2য় অধ্যায় পড়ালাম। এখন বাকি আছে কোনটা, 1 2 3 4 5 হয়ে গেছে, 6 বাকি, 7 বাকি, 8 বাকি, এই 3টা অধ্যায় বাকি। তো এখন হচ্ছে তোমার কি করব দেখো, আমি আর তোমাদের হচ্ছে আমার অলরেডি এই 3টা অধ্যায়ের উপরে ওয়ান শট এমসিকিউ এর ক্লাস আছে, ওয়ান শট এমসিকিউ। তো ওইখানকার যে ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো আছে বুঝছো, ওই ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো
ওয়ান শট এমসিকিউ যে ক্লাসগুলো আছে এইখানে এইগুলো হচ্ছে তোমার কি জানো, এগুলো হচ্ছে আমি সুন্দরভাবে ডিটেলসে মোটামুটি যতটুকু পারছি পড়াই দিছি। বুঝছো, ওইখানে আমি মোটামুটি ধরো এমসিকিউ গুলো পড়াইছি, ওখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আর আমি হচ্ছে এই যে 6, 7, 8 অধ্যায় যে আছে এটার দরকার হলে আমি হচ্ছে থিওরি পার্টের হচ্ছে পিডিএফটা তোমার হচ্ছে আপলোড করে দিব, তোমরা হচ্ছে সেখান থেকে পড়ে নিবা। আর এমসিকিউ গুলো হচ্ছে দেওয়া থাকবে, ওগুলো হচ্ছে আপলোড করে দেওয়া হবে, তোমরা হচ্ছে ওইখান থেকে পড়ে নিবা আর কি, ওইখান থেকে পড়ে নিবা তোমরা, বুঝছো? ওকে, তাহলে তোমাদের আমি আর হচ্ছে প্যারা দিতে চাচ্ছি না, তোমরা নিজেরাই হচ্ছে পিডিএফটা পড়ো আর নিজেরাই একটু প্রিপারেশন নাও, দেখবা যে পারবা। ওকে ওকে, তোমাদের আর 3 নম্বর যে ক্লাসটা আছে সন্ধ্যাবেলা সেটা আর নিব না, আমি দিয়ে দিব তোমাদের হচ্ছে পিডিএফ তোমরা পেয়ে যাবা, এটা তো পাবা। এরপরে আমি ওটা একটু সময় লাগবে হয়তো রেডি করে আমি দিয়ে দিচ্ছি তোমাদের, দিয়ে দিলে তোমরা হচ্ছে এরপরে তোমরা হচ্ছে ওগুলো সব পড়ে নিয়ে তোমরা পরীক্ষা দিও, আশা করি তোমাদের সমস্যা হবে না। ওকে, আর তোমরা যেহেতু বলতেছো যে যে 6 নাম্বার চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সমস্যা আছে, তো 6 নাম্বার চ্যাপ্টার ভিডিও আমি আপলোড করে দিব আমার পেজ ব্যাচে নেওয়া যে ক্লাস আছে, আমি সেখানকারটার লিঙ্ক তোমাদের দিয়ে দিব, তোমরা হচ্ছে পেজে খেয়াল রাখবা, পেজে হচ্ছে আমি দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, সেইখানে তোমরা হচ্ছে এখান থেকে করে নিও, সেখান থেকে তোমরা করে নিও। ওকে, 6 নাম্বার অধ্যায়ের আমি রেকর্ডিংটা দিয়ে দিব, থিওরি পার্টের রেকর্ডিং দিয়ে দিব, থিওরি পার্টটা পড়লে তোমরা এমনিই পারবা। ওকে, আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে হচ্ছে আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে তাহলে, ওকে, আচ্ছা।